শিরোনামগুলো জানাচ্ছিলাম। এবারে আমরা চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়া, চট্টগ্রাম থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই আজকে রাজনৈতিক একাধিক প্রতিবেদনের পাশাপাশি বিশেষ করে 29 এপ্রিল অর্থাৎ প্রলয়ঙ্করী যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়েছিল 1991 সালের এই দিনে, সেটির উপর একাধিক প্রতিবেদন আছে। চট্টগ্রামের দৈনিক আগাজী যেটি সবচেয়ে পুরনো কাগজ, সেটির প্রধান শিরোনাম হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের আজকের যে প্রতিনিধি সভা, সেই প্রতিনিধি সভাকে কেন্দ্র করে নগরীর শীর্ষ দু আওয়ামী লীগ নেতা কিভাবে ঐক্যের পথ দেখালেন কর্মীদের, সেটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। সেটিতে বলা হচ্ছে, আজ নগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা, প্রস্তুতি সভায় মহিউদ্দিনের বাসায় নাসির, খেলেন রাতের খাবারও, এবং আর গোলমাল হবে না বলে দলীয় সূত্রের বরাত দিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন আছে। এবং 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর চালু রাখতে হবে বলে জানিয়েছেন পোর্ট এক্সপোর্ট সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী, এবং গভীর সমুদ্র বন্দর চট্টগ্রামে হতেই হবে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও 2 মাস পর মেয়াদ শেষ হতে চললেও কাজের অগ্রগতি মাত্র 3%। চট্টগ্রামের বহদ্দারহাট বারুইপাড়া কর্ণফুলী খাল খনন প্রকল্পের হালফিল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এছাড়া খেলতে গিয়ে দেয়াল চাপায় শিশুর মৃত্যু, এবং পানির বরজে 36 কোটি 30 লক্ষ টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে একটি বিশেষ প্রতিবেদন আছে। এবং শিশু নারী সহ 10 জনকে ঘরে আটকে রেখে আগুন, চকরিয়ায় আটক 2, ফাঁকা গুলি, আতঙ্ক শিরোনামে আরেকটি বিশেষ প্রতিবেদন আছে। দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে বলা হচ্ছে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে একটি প্রতিবেদন। রোহিঙ্গা নির্যাতনের ভিডিও দেখে উদ্বুদ্ধ করা হতো, জঙ্গি কর্মকাণ্ড, বোমা বিস্ফোরণের ট্রেনিং নিয়েছি প্রোটিয়ায়, 2 জন জঙ্গির স্বীকারোক্তির বরাত দিয়ে প্রতিবেদন। এবং চট্টগ্রাম বন্দরের গতি আনতে সহযোগিতা করতে হবে এনবিআরকে, বাণিজ্য মন্ত্রী বলেছেন। এবং যথারীতি রাজনৈতিক সেই প্রতিবেদন রয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘরের চালচিত্র। এছাড়া চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ দৈনিক পূর্বদেশ, যেটিতে বাঁশখালীর উপকূলীয় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রক্রিয়া চাঁদ হাতে পেয়েও অজানা শঙ্কা মনে, 29 এপ্রিলকে কেন্দ্র করে এই প্রতিবেদন সহ গুচ্ছ প্রতিবেদন রয়েছে। যেসব প্রতিবেদনে বলা হচ্ছে প্রকৃতির নির্মমতা আজও ভোলেনি উপকূলবাসী, এবং নিয়তি যেখানে বাঁচা মরার নিয়ামক, উপকূলীয় অঞ্চলের অবস্থা, বিশেষ করে অরক্ষিত উত্তর প্রেমাশিয়া সম্পর্কে বলা হয়েছে। এবং এখনো অরক্ষিত চকরিয়া পেকুয়া উপকূল এবং মহেশখালীতে বেরিয়ে বাঁধের ঝুঁকি নিয়ে বসবাস, এখনো কাঁদে স্বজন হারা মানুষ। এছাড়াও চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ অবস্থা নিয়ে একটি প্রতিবেদন আছে এই কাগজে। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প, গরমে বেশি অস্বস্তি চট্টগ্রামে বলে বলা হচ্ছে, এবং চট্টগ্রামেই হতে হবে গভীর সমুদ্র বন্দর, বাণিজ্য মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে একটি প্রতিবেদন। এবং দোষারোপ করে রাষ্ট্র চলবে না বলেছেন প্রধানমন্ত্রী, এবং ইয়াবার সেই বহুল আলোচিত চালান উদ্ধারের খবর তো রয়েছেই। এছাড়াও বাবাকে দেয়া বাংলাদেশের সম্মাননা ফেরত দেবেন হামিদ মীর শীর্ষক একটি প্রতিবেদন, এবং ভোট ধরে নতুন ছকে ইসলামী দলগুলো শীর্ষক একটি রাজনৈতিক প্রতিবেদন, এবং উপকূলের খবর তো রয়েছেই। চট্টগ্রামের এই হলো প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের তরুণ সাংবাদিক, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রদর্শনী সম্পাদক, এবং যিনি বাংলা নিউজ 24.com এর সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সরোয়ার। স্বাগত জানাই আপনাকে। আমরা তখন শীর্ষ কাগজগুলো শিরোনাম পড়ছিলাম, শুরুতেই যদি খানিকটা ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘরের খবর নিয়ে একটু আলোচনা করি। আজ প্রতিনিধি সভা হচ্ছে, আপনি জানেন মাঠে কাজ করেন দীর্ঘদিন ধরে। প্রতিনিধি সভা উপলক্ষে গতকাল 2 নেতা, শীর্ষ নেতা একসাথে বসেছেন, এক টেবিলে বসে খেয়েছেন। তো সেটিকে কিভাবে দেখছেন? আজকে কি কোনো অঘটনের আশঙ্কা করছেন কিনা, নাকি ঐক্যের সাম্প্রতিক সময়ে যেরকম ঐক্যের প্রকাশ ঘটেছে আজকের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তেমন কিছু ঘটছে, কি মনে করছেন আপনি? ধন্যবাদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের মধ্যে একটি সম্প্রীতি আগে থেকে আমরা দেখতে পেয়েছি। মাঝখানে যদিও একটু উত্তেজনা দেখা দিলেও মাঝখানে আমাদের লাস্ট যে মিটিং মহানগর আওয়ামী লীগের তারা সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের মধ্যে যারা
ঐক্যের একটু ডাক দিয়েছিলেন। আমরা দেখেছি একসাথে কোলাকুলি থেকে শুরু করে হাত মেলানো এবং হাত উঁচু করে তারা চট্টগ্রামের ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। আমরা মনে করি গতকাল রাতেও তারা সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহিউদ্দিন চৌধুরীর বাসায় বর্তমান মেয়র আজমান নাসিরউদ্দিন ওনার বাসায় গিয়েছেন প্রস্তুতি সভায় এবং একসাথে খেলেন এবং তারা ঐক্যের বরাবরের মতো ঐক্যের কথা বলেছেন এবং আজকের যে প্রস্তুতি সভা তার ওখানে আরো ভালো কিছু উপহার দেবেন সেটাই বুঝিয়েছেন এবং আমরা আশা করি এটা তেমন আজকে খুব ভালো কিছু হবে আর কি মহানগর আওয়ামী লীগ একসাথে। আর আমরা মনে করি এই সম্মেলন ভালো হবে এবং ঢাকার অতিথিরা আসবেন, ওনারা খুব ভালোভাবেই এটা পর্যবেক্ষণ করবেন। আরেকটি প্রসঙ্গে একটু খানিকটা আলোচনা করতে চাই। চট্টগ্রাম বন্দরের যে এক্সপো হলো, পোর্ট এক্সপো, সেটির সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তাগাদা দিয়েছেন যে চট্টগ্রামেই গভীর সমুদ্র বন্দর হবে এবং চট্টগ্রাম বন্দর 24 ঘন্টা চালু রাখার জন্য তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং দুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো লিখেছে চট্টগ্রাম বন্দরের যে সামগ্রিক যে অর্থনৈতিক গতি প্রবাহ রাষ্ট্রের, সেখানে বন্দরের অবদান সবচেয়ে বেশি। তো বন্দর আসলে এখন এই এক্সপোকে কেন্দ্র করে কোন পথে চলছে, কিংবা বন্দরের পথযাত্রা সম্পর্কে যদি একটু বলেন মাঠের একজন কর্মী হিসেবে। ধন্যবাদ। গতকালকে বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ মহোদয়ের যে প্রোগ্রামটি, ওটা আমি নিজেও কভার করেছি, রাত অব্দি আমি থেকেছিলাম এবং বন্দরের 130 বছরের ইতিহাসে প্রথম এক্সপোটি হলো, সমাপনী হলো গতকাল। এবং মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা হলো এনবিআর এবং বন্দর কর্তৃপক্ষকে 24 ঘন্টা বন্দর খোলা রাখতে, চালু রাখতে, একসাথে কাজ করার যে কথা বলেছেন তিনি, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের বন্দর যে স্বর্ণধার সেটা প্রকৃতপক্ষে কার্যকর হবে এবং চট্টগ্রাম দ্বিতীয় রাজধানীর যে কথাটি উঠেছে সেটা প্রকৃতপক্ষে কার্যকর হবে বলে আমি মনে করি। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। 29 এপ্রিল সেই ভয়াল রাত, বিশেষ করে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের বাঁশখালী, চকরিয়া, আনোয়ারা উপকূল সহ সারা দেশের উপকূলের একটি বড় অংশে প্রায় 1,35,000 মানুষের প্রাণহানি ঘটেছিল। তো আপনার, আমি যেটা জানি যে ওই সময় আপনার বয়স ছিল মাত্র 8 কি 9 বছরের মতো। বাঁশখালী উপকূল যেখানে আঘাত হেনেছিল, শুধু বাঁশখালীতে প্রায় 40 কি 45 হাজার লোক বাঁশখালী উপকূলের তাদের প্রাণ হানি হয়েছে। আপনার স্মৃতি থেকে যদি একটু বলতেন যে কেমন পরিস্থিতি ছিল আসলে সেদিনের বা সেই রাতের। ধন্যবাদ। তখন আমি অনেক ছোট ছিলাম। ওই 29 এপ্রিল আমার গ্রাম 9 নং গন্ডামার ইউনিয়ন, একদম বঙ্গোপসাগরের পাশেই। ওই দিন আমাদের এলাকার একটি মাদ্রাসার বার্ষিক সভা ছিল। আপনি সভাপতি জানেন যে আমাদের গ্রাম অঞ্চলে বার্ষিক সভাগুলোকে কেন্দ্র করে একটি মেলার মতো বসে। ওই মেলাতে আমরা ছোটরা, আমরা 4 ভাই ছিলাম। 4 ভাই এর মধ্যে একটা ছোট উনি যায়নি, আমরা 3 ভাই গিয়েছিলাম। আমি সোহেল, আমার ছোটটা রাসেল এবং সুমন গিয়েছিল। আমরা ওই দিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আমরা 3 ভাই গিয়েছি, নাগরদোলায় চড়েছি, অনেক মজা করেছিলাম। বৃষ্টির কারণে আমরা সভাপতি একটু মন খারাপ ছিল, আমরা যে মেলাতে প্রতিবারের মতো মজা করতে পারিনি। কিন্তু রাতে যখন আস্তে আস্তে দমকা হাওয়া বাতাস শুরু করলো, প্রথমে প্রচন্ড বাতাসে আমাদের দরজাখানি একদম ভেঙে পড়লো। মা বাবারা আমাদেরকে ভিতরে আস্তে আস্তে বললো যে না, চিন্তা করো, তোমরা ভয় পেও না, কিছুই হবে না। পরে দেখলাম যে হাঁটু পরিমাণ পানি হঠাৎ হয়ে গেল। তা আমরা 4 ভাইয়ের মধ্যে একদম ছোট জনকে, আমার মা এবং আমি এবং আমার ছোট রাসেলকে নিয়ে বেরিয়ে গেল যে পানি এসছে, চলো তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর আমার যে 3 নম্বর ভাই যে সুমনকে আমার বাবা নিয়ে বের হয়ে গেল। বের হতেই হাঁটু পরিমাণ পানি থেকে সাথে সাথে গলা অবধি হয়ে গেল এবং কে কোথায় ছিন্ন ভিন্ন হয়ে গেল বুঝতে পারিনি। আমার মা আমাদের একদম ছোট জন, যিনি শাহেদ, তাকে একদম কামড়ে দেয়, শার্টের কলার কামড়ি ধরেছিল। আর আমি এবং আমার ছোট যে রাসেল, তাকে 2 হাতে ধরেছিল। আমরা বেঁচে গেলেও সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আমার সেই ছোট ভাই শাহেদ, আমার
মারা গিয়েছে। যখন সে প্রচন্ড ঢেউর মধ্যে মানে ঢেউর মধ্যে আমরা ভাসছিলাম, তখন আমার মা তবু তাকে ছাড়েনি, সেই শার্টের কলার কামড়ে ধরেছিল এবং সেই সারা রাত যখন আমরা পানির মধ্যে ভাসতে থাকি, সারা রাতই সে আম্মা কামড়ে ধরেছিল। এবং যখন প্রচন্ড ঢেউ আসে, আমার ছোট ভাই যখন পানি খায়, তখন আমার মায়ের বুকে প্রচন্ড লাথি মারতে থাকে। আমার মা বুঝতে পারে কিছু করার নেই, মা উনি কামড়ে ধরেছিল। এবং সকালে যখন সেই প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আস্তে আস্তে থামতে থাকে তার গর্জন, তখন সে নিস্তেজ হয়ে গিয়েছিল ততক্ষণে। তবুও আমার মা তাকে সেই মৃতদেহ ছাড়েনি এবং সকালবেলা আমার মায়ের দাঁত থেকে তাকে নিতে, শার্টের কলারটা ছাড়িয়ে নিতে অনেক কষ্ট হয়েছিল। যে এটাই এই যে বর্ণনাটি আপনি দিলেন আপনার ব্যক্তি পারিবারিক পর্যায় থেকে, সেরকম নিশ্চয় অনেকগুলো পরিবারেরই হয়েছে। আজকের যে বাস্তবতা, এতটা বছর পর, 26টি বছর পরে উপকূলীয় যে এলাকা, সেই এলাকায় কি আসলে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের প্রতিরোধক কিংবা প্রস্তুতিমূলক দুর্যোগকালীন সময়ে নিরাপদ একটা পরিবেশের স্থানটুকু বা অবস্থানটুকু হয়েছে কি? দেখুন, 29 এপ্রিল আজকে থেকে 25 বছর আগে হয়েছে, 26তম বর্ষ এটা। এবার এই 25 বছর মধ্যে আমরা দেখেছি আমাদের গ্রাম অঞ্চলগুলোতে বেড়িবাঁধগুলো এখনো মানে সঠিকভাবে সংরক্ষণ হয়নি এবং এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের এটা আরো বেশি জোর দেওয়া উচিত, যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয়ের অনেকটা কাজ এখানে। আর সাইক্লোন সেন্টারগুলোর কথা বলবো, এখানে সাইক্লোন সেন্টারগুলো কিন্তু থাকলেও বিদেশি দাতা সংস্থাগুলো এবং আমাদের গভর্নমেন্টের অর্থায়নে যেসব সাইক্লোন সেন্টার আছে, এগুলো যথাযথ সংরক্ষণের খুবই অভাব আমি মনে করছি। কারণ ওখানে যে কাঠামো দরকার, যে তাদের মানে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য যে কাজগুলো দরকার, তারা হয়তো এগুলো সঠিকভাবে করছেন না, বা এখনো অনেক অঞ্চলের মানুষরা ঘূর্ণিঝড় সম্পর্কে অবগত নন। প্রস্তুতিমূলক কার্যক্রমের ক্ষেত্রে একটু ঘাপলা আছে বা অবশ্যই প্রস্তুতিমূলক আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে ঘূর্ণিঝড় যখন আসে তখন আমরা জানতাম না যে এটা কেমন হতে পারে, এটার ভয়াবহতা কতটুকু, এটা আমি কেন, আমার পাড়ার কেউ বুঝতো না। আমরা সবাই হেসে গেলে, আমি যেমন হেসে গেলে যাচ্ছিলাম, তখন আমার পাড়ার মানুষগুলোরও ছিল একই অবস্থা। কোন রকম তাদের মধ্যে অ্যাওয়ারনেস ছিল না, বিধায় আজকের এত বড় দুর্যোগের মধ্যে এত বড় ক্ষয়ক্ষতি আমি মনে করি। আমাদের যে প্রশাসন, আমাদের যে রাষ্ট্র কাঠামো, আপনি কি মনে করছেন সামগ্রিক অর্থে আমরা সেই প্রস্তুতির ক্ষেত্রে ব্যর্থ হয়েছি কিংবা সফলতার এখনো অনেকটুকু পথ? ব্যর্থ বলা যাবে না। আমাদের মধ্যে যেমন আমাদের বিভিন্ন সংস্থা আছে, দুর্যোগ মন্ত্রণালয় তো আমাদের আছে, তার মন্ত্রণালয়ের লাস্ট আমি একটা মিটিং এ দেখেছি, এখানে মাননীয় মন্ত্রী মহাজন হোসেন চৌধুরী মায়া মহোদয় এসেছিলেন এবং ওনারা সব ডিপার্টমেন্টের লোকজন নিয়ে সম্প্রতি মিটিং করেছিলেন। যেহেতু এখন সেই মৌসুমটা চলছে, যতটুকু প্রস্তুতি দেখছি আমাদের হয়তো 29-26 বছরের আগের তুলনায় এখন অনেক বেশি ভালো আমি মনে করি। বাকিটা কিন্তু যতটুকু ভালো হওয়ার কথা ছিল ততটুকু হয়তো ভালো না। আপনার বেড়িবাঁধ এবং সাইক্লোন সেন্টারের উপর আরো কাজ করা দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম, বিশেষ করে চট্টগ্রামের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আজ যেই 29 এপ্রিল ভয়াবহ যেই দিন, সেই দিনের স্মৃতি তর্পণ করলেন তৎকালীন কিশোর, অর্থাৎ আজকের দিনের একজন গণমাধ্যমের তরুণ সাংবাদিক সোহেল সরোয়ার। তিনি তার পরিবারের তার দুজন ভাই হারানো এবং সামগ্রিক উপকূলের কি অবস্থা ছিল এবং এখনকার পরিপ্রেক্ষিত কি, এবং আমাদের প্রস্তুতির, দুর্যোগ মোকাবেলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্বের আর কতটুকু বাকি রয়েছে বা কতটুকু পথযাত্রা আমাদের এখনো করতে হবে, সেই প্রসঙ্গেও খানিকটা আভাস দিয়েছেন বা তার মন্তব্য ব্যক্ত করেছেন। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ তাবাসসুম। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনায় যোগ দিয়েছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।